5ই আগস্টের পরে দেশ জুড়ে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক বিশৃঙ্খলা, রাজনৈতিক বিশৃঙ্খলা, সামাজিক বিশৃঙ্খলা, আইন ব্যবস্থার অবনতি, নাগরিকের বিরূপ ভাবনা, নানাবিধ সমস্যা। এরকম নানাবিধ সমস্যায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে নানা চাপে। তো সেই রকম একটা বিষয়বস্তু নিয়ে নাগরিকের রাষ্ট্রভাবনা এবং রাজনৈতিক ভাবনা এই মুহূর্তে কি, তাই নিয়ে কিছু আলোচনা। দেশের নাগরিক হিসেবে আলোচনা করার অধিকার যেমন আমার রয়েছে, আপনারও রয়েছে। তো চলুন তার আগে একটু দর্শন পড়ে আসি। দার্শনিক জাক দেরিদার নাম তো আমরা কম বেশি সবাই শুনেছি, না অনেকে হয়তো নাও শুনতে পারি। একাডেমিক যারা পড়েছেন তারা হয়তো অবশ্যই শুনেছেন। যা হোক, জাক দেরিদার নাম নাও শুনতে পারি। পল মিশেল ফুকো, এই ভদ্রলোকের নাম তো আমরা সবাই শুনেছি, ফ্রেঞ্চ দার্শনিক। মজার বিষয় হচ্ছে এই ভদ্রলোকটা আমরা দার্শনিকের চাইতে আর একটা বড় পরিচয় খুব বেশি জানি। উনি হচ্ছেন একজন সমকামী ছিলেন আসলে। তো আজকের বিষয়বস্তুটা পল মিশেল ফুকোকে নিয়ে নয়, পল মিশেল ফুকো এবং জাক দেরিদার টিচার গুরু লুই আলথুসারকে নিয়ে। লুই আলথুসার এই ফ্রেঞ্চ দার্শনিক, আগাগোড়াই মার্কসিজমের চিন্তাভাবনা জুড়েই ওনার লেখা ভাবনা। তো ওনার একটা বই ফিউচার লাস্টস ফর এভার, বইটা আমার পড়া হয় নাই, তবে তার কিছু তত্ত্ব আমি পড়লাম হচ্ছে মাসরুর আরিফিন নামক এক ভদ্রলোক, যিনি সত্যিকারই একজন ইন্টেলেকচুয়াল পারসন। তার একটা বই এই লুই আলথুসার, এখানেই আমি আসলে পড়লাম বিষয়টা। তো লুই আলথুসার রাষ্ট্র এবং রাষ্ট্র কিভাবে তার নাগরিককে শাসন করে এই ব্যবস্থাপনা নিয়ে দুইটা চমৎকার লজিক উপস্থাপন করছেন। তো লুই আলথুসার বলছেন যে রাষ্ট্র তার নাগরিককে দুইভাবে শাসন করে। একটি পয়েন্ট হচ্ছে আরএসএ এবং আরেকটি হচ্ছে আইএসএ। এবার আরএসএ কি? আরএসএ হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, অর্থাৎ রাষ্ট্রের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যেমন আইন, আদালত, পুলিশ, আর্মি, এরা। তো এই রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসটা সহিংস হিসেবে কাজ করে। প্রথমত এরা রাষ্ট্রের অনুশাসনটাকে নাগরিককে মানার জন্য আইন প্রণয়ন করে। পরবর্তীতে নাগরিক যদি এটার কোনো ব্যত্যয় ঘটায় বা রাষ্ট্রভাবনাকে মানছে না, তবে তারা জোর প্রচেষ্টা করে এবং শেষ পর্যন্ত তাকে জেল হাজতে প্রেরণ করে। তারপরেও যদি শেষ পর্যন্ত নাগরিক রাষ্ট্রকে উপেক্ষা করে, সেক্ষেত্রে আর্মি ডিপ্লয়েড হতে পারে। আরেকটা হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র হিসেবে এই প্রতিষ্ঠানগুলো কোনগুলো? খুব চমৎকার একটা বিষয়। রাষ্ট্রের এই আদর্শিক রাষ্ট্রযন্ত্র কোনগুলো? রাষ্ট্রের আদর্শিক যন্ত্র হচ্ছে সেগুলো রাষ্ট্র যা ভাবে, যা দেখে এবং যা করতে চায় এটা জনগণের মধ্যে ইস্টাবলিশড করা। অর্থাৎ রাষ্ট্র তার ভাবনাকে জনগণের মাথার মধ্যে ঢোকানোর জন্য বারবার প্রচার করে এবং বিভিন্ন প্রক্রিয়ায় নাগরিকের মধ্যে সে ভাবনাটাকে প্রতিষ্ঠিত করে। এটা সে প্রতিনিয়ত করতে থাকে। তো রাষ্ট্রের রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস এর চাইতে ভয়ঙ্কর হচ্ছে রাষ্ট্রের আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। আমি সহজ ভাষায় বলি, এই অ্যাপারেটাস কোনগুলো? এই অ্যাপারেটাস যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে, যেমন একজন কোম্পানির মালিক হতে পারেন, একটা স্কুলের প্রধান শিক্ষক হতে পারেন, একজন পরিবারের প্রধান হতে পারেন, বা কোনো একটা স্পোর্টসের একজন কোচ হতে পারেন। রাষ্ট্র কিভাবে তাদের মাথায় তাদের ভাবনাগুলো প্রেরণ করে, আমি খুব সংক্ষেপে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। একজন প্রধান শিক্ষক তার দীর্ঘকালীন চাকরিরত সময় উনি যা ভাবেন, উনি যা করেন, উনি ওনার ছাত্রদের কিংবা সহকারী শিক্ষকদের মধ্যে যে ভাবনাটা ছড়িয়ে দিতে চেষ্টা করেন, সেটা মূলত রাষ্ট্রেরই ভাবনা। রাষ্ট্র চাই যে তার ভাবনাগুলো ওই শিক্ষকের মাধ্যমে ছাত্রদের মধ্যে উপস্থিত থাকা, ছাত্ররা তাদের আচরণে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায়, তাদের কর্ম পরিকল্পনায় সেটার বাস্তবায়ন ঘটাক। একজন দোকানদার, তার অধীনস্থ 4 থেকে 5 জন কর্মচারী আছে। সেই দোকানদার দেখবেন তার যে চিন্তা ভাবনা, তার যে বিজনেস পলিসি কিংবা হচ্ছে তার ব্যক্তি জীবনের সব আদর্শিক ভাবনাগুলো দেখবেন তার কর্মচারীর মধ্যে উপস্থিত করতে চাইবেন। তিনি চাইবেন যে তার কর্মচারীরা তার মতো করে ভাবুক, তার মতো করে কথা বলুক, তার মতো করে দেখুক। আমরা সহজ একটা উদাহরণ দিই, খুব ছোট্ট একটা পরিসরের জায়গা থেকে উদাহরণ দিই। সেটা হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন, দেখবেন রেস্টুরেন্টের ওয়েটাররা একটা চাকরি করে, সামান্যতম একটা বেতনে চাকরি করে, কিন্তু তার আচার আচরণ, কথাবার্তা এবং সবকিছুর মধ্যে দেখবেন সে রেস্টুরেন্ট মালিকের মতো কথা বলছে। কারণটা কি? কারণ রেস্টুরেন্টের মালিক চাই তার আদর্শিক ভাবনাগুলো, তার কর্ম পরিকল্পনাগুলো তার প্রত্যেকটা স্টাফসের মধ্যে থাকুক। তাহলে কি তার স্টাফসরা তাদের একজন মালিক মনে করুক। আলটিমেটলি যেটা হয়, তিনি একজন মালিক বসে আছেন, কিন্তু তার কর্মচারী প্রত্যেকজন মালিক হিসাবে কাজ করছে। সেক্ষেত্রে একদিকে ব্যবসায়িক উন্নতি হচ্ছে, অন্যদিকে ব্যবসায়িক ধোকার বিষয়টা এটা থাকছে। এইরকম ভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তিকে রাষ্ট্র তার আদর্শিক ভাবনায় অধীনস্থ করতে চায়।
অধীনত করতে পারলে যেটা হবে যে রাষ্ট্র এককভাবে জনগণকে শাসন কিংবা শোষণ করতে না গিয়ে তার জনগণকে দিয়েই সে জনগণকে শাসন বা শোষণ করবে। এখন মজার বিষয়টা হচ্ছে এটাই যে আওয়ামী সরকার দীর্ঘ 17 বছর ধরে জনগণের মধ্যে যে রিপ্রেসিভ অ্যাপারেটাসটা আছে, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস যেটা আছে, সেটাকে যতটুকু না কাজে লাগিয়েছে তার চেয়েতে বেশি কাজে লাগিয়েছে যে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, অর্থাৎ আদর্শিক রাষ্ট্রযন্ত্র। এটার ফলে যেটা হয়েছে আপনি খেয়াল করে দেখবেন, টপ টু বটম, বড় প্রতিষ্ঠান থেকে ছোট প্রতিষ্ঠান, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, অর্থাৎ সম্পূর্ণ জায়গাটাই এই আদর্শিক ভাবনাটাকে উপস্থিত করছেন। অর্থাৎ আওয়ামী সরকার যা ভাবতে চেয়েছিলেন, যা ভেবেছেন, যা করার চেষ্টা করেছেন, সেটাই জনগণের মধ্যে উপস্থিত করেছে। ফলে বারবার পত্রিকায়, ইলেকট্রিক মিডিয়ায়, সমাবেশ, সভা সমিতি, সব জায়গায় তারা তাদের ভাবনাগুলোকে বারবার উপস্থিত করার চেষ্টা করেছেন যেন জনগণ এটা আস্তে 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 তাদের মস্তিষ্কের মধ্যে স্টাবলিশড করে নেয়। ফলশ্রুতিতে সেই জনগণই একজন আওয়ামী সরকার হয়ে ওঠে। ঘটনাটা ঘটেছে এই কারণেই সরকার পতনের পরেও দেখবেন অনেকগুলো প্রতিষ্ঠান ওই সরকারের, বিগত সরকারের ভাবনাকে মাথায় রেখে তাদের কর্মপরিকল্পনা করছে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই পোশাক খাত। এই পোশাক খাতে দেখছেন আওয়ামী সরকার পতন হওয়ার পরও বিশৃঙ্খলাটা থেকে গেছে। অর্থাৎ এই প্রতিষ্ঠান প্রধানেরা কিংবা তাদের মোট কর্মপরিকল্পনাটার মধ্যে বিগত সরকারের যে আদর্শিক যন্ত্রসমূহ বা যে ভাবনাটা ছিল সেটাকে উপস্থিত করার চেষ্টা করছে। এই কারণেই কিন্তু মোট বিশৃঙ্খলাটা সৃষ্টি হচ্ছে। তো পোশাকের সাথে সাথে অন্যান্য সকল খাতে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। যেমন কিছুদিন আগে বিদ্যুৎ খাতে এই ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে। তো এরকম নানাবিধ সমস্যা নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার একটা গ্রেট প্রেসারে আছে। এখন বাকিটুকু তাদের দীর্ঘদিনের কর্মের অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা হয়তো সবার নেই, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পর্কে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে কতটুকু চাপ মোকাবিলা করতে পারছেন সেটাই দেখার বিষয়। আমরা নাগরিক হিসেবে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে সরকারকে সহযোগিতা করা, রাষ্ট্রের যে স্টেট অ্যাপারেটাস হিসেবে আমরা আছি সেটাকে প্রপার গাইডলাইনে এস্টাবলিশ করা। আমার মনে হয় সেটিতেই রাষ্ট্রের মঙ্গল। ধন্যবাদ সবাইকে।